বর্তমান সময়ে 15 থেকে 30,000 টাকা প্রাইস পয়েন্টে মটোরোলার বেশ কিছু দারুণ ডিভাইস বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে। তো আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন মটোরোলার এই ডিভাইসটা নিয়ে রিভিউ দেওয়ার জন্য, মটোরোলা Z84। যদিও এটা একদম রিসেন্ট টাইমের স্মার্টফোন না, বেশ কিছুদিন আগেই কিন্তু এটা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছিল, বাট বাংলাদেশের মার্কেটে এখনও অ্যাভেলেবেল আছে। অনেকেই আবার এটাকেও কেনার চিন্তাভাবনা করছেন। ডিভাইসটার স্পেশালিটির বেশ কিছু জায়গা রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, রিয়ার প্যানেলটাতে ভিগান লেদার হওয়াতে বেশ প্রিমিয়াম একটা ভাইব দেয়। সবচাইতে বড় বিষয় হলো এইটা যে প্রাইস পয়েন্টের ফোন, সেই জায়গায় খুব ভালো একটা ডিসপ্লে দিচ্ছে। পিওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের মতো এসওসি রয়েছে। তো এরকম সব কিছু মিলে একটা গুছানো টাইপের প্যাকেজ বলেই আপনাদের কাছে মনে হচ্ছে, বাট আমাদের কাজ হলো এটার ভালো মন্দ উভয় দিক খুঁজে বের করা। চলুন সেই কাজটা ঝটপট করে ফেলি। তবে যারা এই স্মার্টফোনটি কেনার চিন্তাভাবনা করছেন বা মটোরোলা ডিভাইসগুলো কিনতে চাচ্ছেন, SMS গাড়িতে যোগাযোগ রাখতে পারেন। তাদের কাছে কিন্তু মটোরোলার প্রায় সমস্ত রকম মডেলগুলোই অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশনে তাদের শপের ইনফরমেশন মেনশন করা থাকলো। আর এই ডিভাইসটা কারেন্টলি 12GB ভ্যারিয়েন্টেই পাওয়া যায়। এর 8GB ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবল বোধ হয় খুব একটা পাওয়া যায় না। তো 12GB ভ্যারিয়েন্টটা কারেন্টলি দেখলাম ওরকম 26K থেকে 27K এর আশেপাশে পাওয়া যায় আর কি। একটু ডে টু ডে চেঞ্জ হতে পারে প্রাইসটা। এনিওয়ে, ডিভাইসটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি, বেশ পাতলা ডিভাইস, কিন্তু খুব বেশি মোটা না। এটার উপরে আমরা দেখছি ডলবি অ্যাটমস লেখা আছে, আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে। আইআর ব্লাস্টার সেন্সরটা ওরা দেয়নি। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা অবশ্য পেয়ে যাচ্ছেন। বলছিলাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পজিশনটা না একটু নিচে লাগছে, আমার কাছে তো তাই লাগে, যে একদম নিচ দিকটাতেই। এটা হাত নিতে একটু কষ্ট হয়, কিছুদিন ব্যবহার করলে এর সাথে ইউজ টু হওয়া যায়, বাট আমার মনে হয় কোম্পানিগুলোর এই দিকে আরেকটু নজর রাখা উচিত। আর একটু উপরে থাকলে জিনিসটা একদম পারফেক্ট হতো। তবে এটা অ্যাকুরেট ফাস্ট কাজ করছে আর কি। এটার মনে হয় একটা ম্যাজেন্টা টাইপের কালার হয়ে থাকে, ওইটা দেখতে আরও সুন্দর, আরও বেশি বোল্ড। তবে এই কালারটাও কিন্তু খারাপ না, বিশেষ করে ইকো লেদার হওয়াতে হাতে একটা দারুণ ফিল দিতে পারে। তবে এই যে লেদার টেক্সচার, এর মাঝে আস্তে আস্তে করে একটু ময়লা টলা জমার প্রবণতা আছে। IP54 রেটিং থাকছে এখানে। হাইব্রিড ডুয়াল সিম স্লট রয়েছে, যে জিনিসটা আমার পার্সোনালি পছন্দ না। ডেডিকেটেড থাকলে ওইটা আরও বেশি কাজের কিছু হতো এই ডিভাইসের জন্য। ফোনটার ক্যামেরা নিয়ে ফার্স্টে কথা বলতে চাই। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেখানে OIS থাকছে। পরবর্তী শুটার হলো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। দুইটা শুটারই কিন্তু কাজের গোছানো প্যাকেজ। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। সত্যি বলতে আমার এক্সপেকটেশন আরেকটু হাই ছিল। যেমনটা আমি প্রথমেই দেখলাম, এটার কালার অ্যাকুরেসি ঠিক নেই। অর্থাৎ ছবিতে কালার বেশ কিছুটা পাঞ্চি করে প্রেজেন্ট করে, বিশেষ করে গ্রিন কালারটাকে এতটাই বেশি বুস্টেড করে ফেলে, তখন আর এটা গ্রিন থাকে না, অন্যদিকে নিয়ে নেয় একটু, যে জিনিসটা ভালো লাগেনি একদমই। পাশাপাশি ছবিগুলোতে শার্পনেস ডিটেলের পরিমাণ একটু কম মনে হয়েছে, যখন আপনি 26,000 টাকা বা 27,000 টাকা দিয়ে কিনছেন এই ডিভাইস। কারণ অলরেডি ওই প্রাইস পয়েন্টে অফিসিয়াল আনঅফিসিয়াল আরও অনেক ডিভাইস এক্সিস্ট করে। তাদের সাথে মেইন ক্যামেরায় কম্পেয়ার করতে গেলে এটা বেশ কিছু জায়গায় পিছিয়ে থাকে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা মোটামুটি ওকে থাকলেও ডিটেল এবং কালার অ্যাকুরেসির কারণে, প্লাস অতিরিক্ত কন্ট্রাস্টি হওয়ার প্রবণতার কারণে এটার ক্যামেরাকে আমি ওই জায়গায় একটু পিছিয়ে রাখছি। আলট্রাওয়াইড শুটারেও সেম ব্যাপারটা লক্ষণীয় ছিল। আবার ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা এখানে ততটা বেটার পাইনি, পাশাপাশি ডিটেলের পরিমাণ অবশ্যই কম ছিল। ইভেন এইটার গ্রিন কালারটা আরও বেশি বুস্টার টাইপের মনে হয়েছে আমার কাছে। আলট্রাওয়াইড শুটারটা ডিলাইট কন্ডিশনে মোটামুটি মানের একটা ছবি দিলেও এটা লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট দিতে পারছিল না। অন্যদিকে মেইন ক্যামেরাটা তুলনামূলকভাবে ভালো পারফর্ম করে ট্রাই করছে লো লাইটে, যদিও মেইন ক্যামেরা কন্ট্রাস্টের পরিমাণ লো লাইটে অনেকটাই বাড়িয়ে দিচ্ছিল। পোর্ট্রেট মোড ভালো, এজ ডিটেকশন ঠিকঠাক আছে, অবজেক্ট সেপারেশনও খারাপ না, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগে নেই। হেভি লাইট যদি চলে আসে তখন একটু হিমশিম খায়, মেইন সাবজেক্টকে একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে স্ক্রিন টোনটা আর কি। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 FPS এ। খুব আহামরি লেভেলের স্টেবিলিটি না পেলেও এক্সপোজার ব্যালেন্স করতে খুব একটা টাইম নিচ্ছিল না। ল্যাটেন্সি এখানে কম, তবে শার্পনেস ডিটেলের অভাব বোধ করবেন যেহেতু 1080p সে হিসাবেই। আমার কাছে মনে হয়েছে এই স্মার্টফোনের ক্যামেরায় আরেকটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল, অন্যথায় এর দাম আর কিছুটা কম হলে ঠিকঠাক হতো। মোটো Z84 কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 14-এ, আর এই স্মার্টফোনটির প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G SoC। স্মার্টফোনটি পাওয়া যায় দুইটা ভ্যারিয়েন্টে, 8/256 এবং 12/256GB ভ্যারিয়েন্ট। যেমনটা বলছিলাম, বাংলাদেশে 12/256GB ভ্যারিয়েন্টটাই মূলত অ্যাভেলেবল রয়েছে রাইট নাও। স্টোরেজ টাইপ UFS 2.2। 695 যথেষ্ট পরীক্ষিত এবং পরিচিত একটি প্রসেসর। গত 2 বছরে আমরা অনেক ডিভাইসে ব্যবহার করেছি এরকম প্রাইস পয়েন্টে। তবে এই সময়ে দাঁড়িয়ে 25, 26, 27,000 টাকায় এই প্রসেসরটা আমার কাছে খুব একটা ভ্যালু অ্যাড করে বলে মনে হয় না, বা খুব একটা ভ্যালু ফর মানিও মনে হয় না। ইভেন মোটরেই কম দামি ডিভাইসে, মানে আন্ডার 20K প্রাইস পয়েন্টেরই কোনো একটা ডিভাইসে বোধহয় আমরা এই প্রসেসরটা পেয়েছিলাম। তো ওটার সাথে যদি কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু অবশ্যই এই ডিভাইসটা পারফরমেন্স সেকশনে একটু পিছিয়ে থাকে। এখন এই প্রসেসরটার উপরে কি ভরসা রাখা যায় না? অবশ্যই রাখা যায়, কিন্তু আমি বুঝাতে চেয়েছি এই প্রাইস পয়েন্টে আপনারা এর চাইতে বেটার ডিল পান। বাট
যদি মনে হয় আমার ডে টু ডে টাস্ক সামলাতে পারলেই চলবে, তাহলে উনি পারবে ঠিকভাবে সামলাতে। খুব বেশি গরম হয় না, একদমই মানে গরমের পর্যায়ে পড়ে না, হালকা ওয়ার্ম একটা ফিল দেয়। একসাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করা যাচ্ছিল, যেহেতু এটাতে 12 GB র্যাম রয়েছে। র্যাম ম্যানেজমেন্টটা আমরা ভালো পেয়েছি এবং গুড এনাফ র্যাম ছিল, যে কারণে অ্যাট এ টাইম 7-8টা ভারী অ্যাপ্লিকেশন নিয়েও আমরা কাজ করতে পারছিলাম। অ্যাপ ওপেন ক্লোজ করতে গিয়েও কিন্তু খুব একটা সময় নিচ্ছিল না। এই ডিভাইস ডিসেন্ট ছিল এই জায়গাগুলো, এবং কখনো আমরা ল্যাগ, একদম হ্যাং করে বসে আছে এ জাতীয় প্রবলেম ফেস করিনি। পাশাপাশি মোটর এই ডিভাইসগুলোতে আপনি অতিরিক্ত ব্লোটার পাবেন না, বেশ ক্লিন একটা ইউআই, যে কারণে ব্যবহার করতে গিয়েও একটা বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এর থেকে। আবার যেমনটা বললাম, ডে টু ডে টাস্ক সামলাতে গিয়ে কখনো দেখিনি এই ডিভাইস খুব বেশি হিট জেনারেট করছে। যে 2024 সালের মাঝামাঝি সময় দাঁড়িয়ে এই প্রসেসরটা 25-26 বা 27,000 টাকায় গেমিংয়ের জন্য কিন্তু খুব একটা দারুণ কিছু না। তারপরেও আমরা এখানে বেশ কয়েকটা গেম প্লে করা ট্রাই করছিলাম। আমরা ট্রাই করলাম প্রথমে পাবজি, যা সর্বোচ্চ এইচডি হাই ফ্রেম রেটেই প্লে করা যায়। এখন এই সেটিংসে এই স্মার্টফোনটা চালাতে পারছে না তা নয়, গেম প্লে মোটামুটি মানে চলনসই রেজাল্ট পাওয়া যায়, বাট অ্যাকশন মোমেন্টে গিয়ে মাঝে মধ্যে একটু লাইক পেয়েছি, ফ্রেম ড্রপও করতে দেখছিলাম। একটু লোয়ার সেটিংসে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট বের করা যায়। সবচেয়ে ভালো ব্যাপার, গেমিং টাইমে খুব একটা হিট জেনারেট করে না এবং খুব একটা ব্যাটারিও বার্ন করে না। প্লাস ট্রাই করলাম ফ্রি ফায়ার, ওইটার রেজাল্ট তুলনামূলকভাবে বেটার ছিল হাইয়েস্ট সেটিংসেও। আবার ট্রাই করা হয়েছে অ্যাসফল্ট 9, ইভেন এটার গ্রাফিক সেকশনটাও ভালো ছিল। প্রথম দিকে টুকটাক একটু লাইক দেখালেও এই স্মার্টফোনের সাথে পরবর্তী সময়ে গেমটা কিন্তু বেশ স্মুথ রেজাল্ট দিয়েছে। তবে গেমিংয়ের জন্য যদি 26-27 হাজার টাকা কেউ স্মার্টফোন নিতে চান, তাহলে আমি বলবো ভাইয়া এর থেকে বেটার ডিল মার্কেটে পাওয়া যাচ্ছে, আপনি সেগুলোও দেখতে পারেন। ফোনটার অন্যতম বিশেষ আকর্ষণ এর ডিসপ্লেটা। এই ডিসপ্লেটা আপনার ভালো লাগবেই, ভালো লাগতে বাধ্য। 6.5 ইঞ্চের এই যে প্যানেলটা, এটা মূলত POLED প্যানেল, যেখানে আমরা 1 বিলিয়ন কালার সাপোর্ট দেখছি। ওয়াইড-ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। তাহলে কি ব্রাইটনেসের কমতি আছে? মোটেই না, 1300 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এর ডিসপ্লেতে। সুতরাং এর ডিসপ্লে কোয়ালিটি স্পেক ওয়াইজ খুব ভালোই মনে হচ্ছে, এবং টু বি অনেস্ট এটা আপনি ব্যবহার করতে গিয়েও বুঝবেন এই ডিসপ্লেটা আসলেই ভালো, এবং এই প্রাইস পয়েন্টের একটা প্রিমিয়াম টাইপের ফিল দেওয়ার মতো একটা ডিসপ্লে, যা টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। 120 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে, ডিরেক্ট সানলাইট আমরা একদম দেখলাম, ঠিকভাবে চালানোর উপযোগী এই ডিভাইসটা। চিন বেজেল এটা ওকে, এরকম মানে এরকম বাজেটে এখন এমনটাই পাওয়া যায়, ওইটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তবে এর কালার রিপ্রোডাকশন থেকে শুরু করে টাচ রেসপন্স, হাই রিফ্রেশ রেট, সব জায়গাগুলো একদম পারফেক্ট ছিল। ইভেন যারা কিনা ওটিটি প্ল্যাটফর্মে ভিডিও টিডিও দেখেন, তাদের জন্য সুখবর হচ্ছে ওয়াইড-ভাইন L1 এর সাপোর্টটাও রয়েছে। থাকছে স্টেরিও স্পিকার, ভালো কোয়ালিটির একটা ডিসপ্লের পাশাপাশি সাউন্ড কোয়ালিটিও ভালো হওয়া উচিত। যারা মিডিয়া কনজাম্পশন করেন বা গেমিং করেন, তাদের এই বিষয়টার দিকে অবশ্যই নজর থাকে। তো এই ডিভাইসে মোটরোলা কিন্তু 2টা স্পিকার দিয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ভালো। লাউডনেস দুইটার ক্ষেত্রে আমরা প্রায় সিমিলার পেয়েছি, এটা একটু লাউড, তবে বেশ ক্লিয়ার টাইপের সাউন্ড পাওয়া যাচ্ছে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে ভালো ছিল এটা। এটার ইয়ারপিস সাউন্ড আবার ঠিকঠাক আছে, আপনি মানে কথা বলার জন্য ভালো সাউন্ড পাবেন। ইভেন নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকাতে অপর প্রান্তের ব্যক্তি কিন্তু নয়েজ নিয়েও কোনো ধরনের ঝামেলা ফিল করবে না। ব্যাটারি 5000 mAh এবং 30 ওয়াটের চার্জিং সিস্টেম, এইটা আমার মনে হয় স্ট্যান্ডার্ডের সাথে একটু কমতির দিকে থাকে যখন কিনা আপনি 26-27 হাজারে কিনছেন। আর একটু বড় চার্জার থাকলে পারফেক্ট হয়ে যেত এই ডিলটা, অথবা দাম কিছুটা কম হলে ঠিকঠাক হতো। মোটরোলার অন্য ডিভাইসগুলোতে না আমরা দামগুলো খুব ভালো পেয়েছি, বাট এই ডিভাইসটার স্পেক ওয়াইজ কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে দামটা একটু বেশি হয়ে গেছে। এটার দামটা আরও কম হতো, 22-23 হাজার টাকা হয়ে যেত যদি আপনি ওই যে ইয়াটা পেতেন, 8/256 GB ভ্যারিয়েন্টটা। ওইটা বোধহয় মার্কেটে অ্যাভেলেবল নেই এই মুহূর্তে। ওইটা পাওয়া গেলে পারফেক্ট হয়ে যেত। তখন আমি বলতাম ভাই এই প্রসেসরও ভালো, এটার ক্যামেরাও মোটামুটি তখন ওই জায়গায় স্ট্যান্ড আউট করে, দামটাও ঠিকঠাক আছে। এখন এই 12 জিবির জন্য আমাকে একটু অতিরিক্ত পরিমাণ টাকা পয়সা খরচ করতে হচ্ছে। তো ফাইনালি এটাই আমি বলবো, 12 জিবি র্যাম ভ্যারিয়েন্টের দামটা বেশি হয়ে গেছে এই ডিভাইসের জন্য, যা আছে সেই হিসাবে। আর একটু কম হলে, এটা যদি 24-24-এর আশেপাশে হইতো তাহলে ঠিকঠাক ছিল, অন্যথায় 8 জিবিটা পাওয়া গেলে ঠিকঠাক আছে আর কি। এই আপনাদের কাছে কেমন লেগেছে? রিভিউ চেয়েছিলেন বিধায় রিভিউটা নিয়ে আসলাম, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। আপাতত আমি স্যাম এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা।